আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, LB24 এর দেশের কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন LB24 নিয়মিত আপনাদেরকে দেশের বিভিন্ন বিষয় নিয়ে আপডেট দিয়ে থাকে, সেই সাথে নানা ধরনের প্রোগ্রামের আয়োজন করে থাকে। আমরা প্রতিদিনই বাংলাদেশের প্রত্যেকটি বিষয় সম্পর্কে সচেতন এবং আপনাদেরকে সেই সচেতনতার অংশ হিসেবে আপনাদেরকে আমাদের বাঙালি কমিউনিটি প্রবাসে যারা থাকেন তারা কিভাবে বাংলাদেশকে দেখছেন, কি ভাবছেন বাংলাদেশ নিয়ে, এই নানান বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। বিশেষ করে সামনের নির্বাচন আসছে ১২ই ফেব্রুয়ারি। এই নির্বাচন উপলক্ষে প্রবাসীদের বিভিন্ন মতামত, তাদের কথা, তাদের পরামর্শ, বাংলাদেশের রাজনীতি এবং আগামীর ভবিষ্যৎ কেমন বাংলাদেশ প্রত্যাশা প্রবাসীদের, এইসব বিষয় নিয়েই সাধারণত কথা বলে থাকি। এরই একটি বিশেষ অংশ হিসেবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা জানেন শহীদ ওসমান হাদী ভাই আজকে দীর্ঘদিন হয়ে গেল। এখনো পর্যন্ত শহীদ ওসমান হাদী ভাইয়ের বিচারের জন্যে কোনো কার্যকর ব্যবস্থা এখনো পর্যন্ত আমরা দেখতে পাই নাই। যারই ফলশ্রুতিতে আমাদের বাংলাদেশে ইনকলাব মঞ্চের যে অর্গানাইজেশন আছে, তারা শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি তুলে ধরার জন্যে তারা যখন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেয়, এমনই এক মুহূর্তে যে ব্রুটাল আক্রমণ তাদের করা হয়, নিরীহ মানে অস্ত্রহীন সাধারণ মানুষ যেখানে বসেছিল তাদের উপরে এইভাবে আতর্কিত হামলা চালানো, এটি একটি জাতির জন্যে নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। আমরা এই বিষয়গুলো নিয়েই আজকে আপনাদের সামনে আমাদের এই প্রোগ্রামটি আয়োজন করেছি। ওসমান হাদির পরিবার কি ন্যায় বিচার পাবে? এই বিষয়টি নিয়েই আমরা মূলত আলোচনা করব। ওসমান হাদি ভাইয়ের সবসময় তার সঙ্গী ছিলেন। দীর্ঘদিন ওসমান হাদি ভাইয়ের সাথে তিনি মাঠে ময়দানে যুদ্ধ করেছেন, মাঠে ময়দানে ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে গেছেন। আজও তিনি চেষ্টা করে যাচ্ছেন। ওসমান হাদি ভাইয়ের যে পদাঙ্ক রেখে গেছেন, সেটিকে যিনি বহন করে চলেছেন, তিনিই হচ্ছেন আমাদের আব্দুল্লাহ আল জাবের ভাই, মেম্বার সেক্রেটারি ইনকলাব মঞ্চ। জাবের ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আমাদের সাথে বাংলাদেশের অলরেডি মধ্যরাত, তারপরও আপনি কষ্ট করে যোগ দিয়েছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আ এই কঠিন সময়ে আমাদের কাছ থেকে আপনারা যেই কথাগুলো শুনতে চান, আমরা মনে করি যে আপনাদেরকে সেই কথাগুলো আমাদের জানানো দায়িত্ব। এজন্যই মূলত আজকের এই অনুষ্ঠানে যুক্ত হওয়া। অসংখ্য ধন্যবাদ। জাবের ভাই, আপনার কাছে আমরা শুরুতেই যাই। আপনি নিজে অসুস্থ, আপনি প্রচণ্ড আকারে আহত হয়েছেন। এরপরেও আপনি নিজের কথা চিন্তা না করে আপনি নেতাকর্মীদের বাড়ি বা প্রত্যেকের বাড়ি এবং হাসপাতালগুলাতে আপনি যাচ্ছেন। তাদের সুচিকিৎসার ব্যবস্থা করছেন এবং তাদের খোঁজখবর রাখছেন। আমরা সর্বশেষ যে অবস্থা সেটি আপনার কাছ থেকে জানতে চাই ১ম এই। তারপরে হয়তো আমরা যতটুকু সময় পাই আপনার সাথে আরেকটু বিস্তারিত আলোচনা করব। আমাদেরকে বাংলাদেশে এখন ইনকলাব মঞ্চের যে অবস্থা, এটা সর্বশেষ অবস্থাটা যদি বলেন। প্রথমত বলতে হলে আমাদের এই মুহূর্তে ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচারাল সেন্টার এই ২ জায়গায় আমাদের যত কর্মী কাজ করে আরকি। ইনকিলাব মঞ্চ কেন্দ্রীয় কমিটি এবং হচ্ছে আ ইনকিলাব কালচারাল সেন্টার আ একজন সদস্যও নাই যারা আহত হন নাই। তো আমাদের বেশ কিছু কর্মী যারা হচ্ছে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন। আবার আ আমাদের যারা মেয়েরা রয়েছে যারা ইনকিলাব মঞ্চে কাজ করে তারা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত। তারা এই ধরনের যে একটা অবস্থার তৈরি হবে সেটা তারা আসলে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। তো সার্বিক পরিস্থিতি মিলিয়ে আসলে আমরা আমাদের মনোবলের জায়গা থেকে আমরা একটুও ভেঙে পড়িনি। শারীরিকভাবে হয়তো সাময়িক সময়ের জন্য আমাদের একটু আ স্থির থাকতে হচ্ছে এবং পাশাপাশি যেহেতু সামনে নির্বাচন, তো সবকিছু বিবেচনায় এখন আমরা আরকি মোটামুটি গণভোটে হ্যাঁ ক্যাম্পেইন এবং শহীদ ওসমান হাদির হত্যার বিচারের জন্য আমরা স্বল্প পরিসরে কিছু কার্যক্রম পরিচালনা করছি। তো ইনশাআল্লাহ ইলেকশনের পরে আমরা আবার পুরোদমে রাস্তায় ফিরে যাব। এইটাই হচ্ছে আমাদের সর্বশেষ আরকি আপডেট। এরপরে যদি আপনার কিছু জানবার থাকে, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আ জাবের ভাই, আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সর্বশেষ আপডেটটি দেওয়ার জন্যে। আমরা জানি যে যে পরিস্থিতির উদ্ভব হয়েছিল, আপনারা দীর্ঘদিন যখন চেষ্টা করেছেন আমাদের কাছে যেসব তথ্য আছে এবং আমরা প্রবাসীরা যে বিষয়টি নিয়ে খুবই কনসার্ন যে অ্যা ইনকলাব মঞ্চ আসলে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে সরকারের কাছ থেকে একটি আপডেট পাওয়ার জন্যে। কিন্তু দেখা গেল সরকারের মধ্যে, বিশেষ করে প্রশাসনের মধ্যে কিছু
মানে যারা নির্বাচন বানচাল করতে চায় অথবা এই ধরনের ফ্যাসিস্ট রেজিউমে যারা এখনো অবশিষ্ট সেখানে বহাল তবিয়তে আছে বলে আমরা মনে করছি, তাদেরই ইন্ধনে আমাদের কাছে মনে হয়েছে যে বিনা উস্কানিতে তারা আপনাদের উপরে যেভাবে আক্রমণাত্মক একটা ভূমিকায় ঝাঁপিয়ে পড়েছিল, এটি খুবই দুঃখজনক। আমাদেরকে কি বলবেন যে এই বিষয়টি আসলে তাদের এই আক্রমণের সূত্রপাত বা কিভাবে ঘটনাটি ঘটলো, আপনারা যদি ওই দিনের সিচুয়েশনটা আমাদেরকে একটু ব্যাখ্যা করেন। আচ্ছা, ওই দিনের সিচুয়েশন বললে আমি একদম আপনাকে কি বলি। ৪ তারিখ, সরি, আমরা হচ্ছে বিকাল ৪টা থেকে পরের দিন বৃহস্পতিবার ৪টা থেকে আমরা ওখানে মূলত অবস্থান করতেছিলাম। ১ম এ আমরা যমুনার সামনে ছিলাম। যমুনার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। সেখানে আমরা খুবই অল্প কয়েকজন লোক অবস্থান নিয়েছিলাম। যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়া। যার কারণে আমাদের কাছেও মনে হয়েছে যে যেই এরিয়াটার আমরা হচ্ছে করতে পারবো না, মানে হচ্ছে যদি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চাই, তাহলে আমাদের বাইরের কোনো লোককে অ্যালাও করা এখানে আসলে ঠিক হবে না। তো সেই সবকিছু বিবেচনা করে একদম ইনকিলাব আ মঞ্চের বা ইনকিলাব কালচারাল সেন্টারের যেই টিমটা রয়েছে, সেই টিমের স্বল্প কয়েকজনকে নিয়ে আমরা মূলত হচ্ছে ওখানে তো বসবার পরে আমাদের আ ওখানে আমরা তাদেরকে জানিয়েছি এবং শহীদ ওসমান হাদির স্ত্রীও আমাদের সাথে ছিলেন। এবং কিছুক্ষণ পরে ৮ ঘন্টা পরে তার বাচ্চাও ওখানে এসেছেন। কারণ দীর্ঘ সময় ধরে তার বাচ্চার বয়স তো মাত্র ১০ মাস থেকে ১১ মাসে পড়ল। তো এত ছোট বাচ্চাকে রেখে তো আসলে ওখানে থাকাটাও সম্ভব হচ্ছিল না। বাচ্চা তো বুকের দুধ খায়। যার কারণে তাকেও নিয়ে আসতে হলো। তো এই ৮ ঘন্টা ধরে শহীদ ওসমান হাদির স্ত্রী সহ ইনকিলাব মঞ্চের যারা ছিলেন, তাদের কাছে কোন ধরনের খাবার বা হচ্ছে পানি এগুলো সরবরাহ করাতে দেয়া হয় না। সবকিছুই আটকে দেওয়া হয়েছিল এবং বিশেষ করে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। যাতে সাংবাদিকরা কোনোভাবেই ওখান থেকে ফুটেজ সংগ্রহ করতে না পারে। কিন্তু অনেক সাংবাদিক আগে ঢুকে যাওয়ার কারণে তাদেরকে বের করা সম্ভব হয় না। তারপরেও একে, একে সবাইকেই ঐদিন বের করে দিয়েছে। আর রাত পর্যন্ত প্রশাসন সহ সরকারের সাথে আমরা যোগাযোগ করতেছিলাম যে এইটার একটা সুষ্ঠু ব্যবস্থা কিভাবে করা যায়। আমরা তো একটা ন্যায্য দাবি নিয়ে এসেছি। তো তারা আমাদের সাথে যোগাযোগ করছিলেন এবং কিভাবে একটা উপায় বের করা যায় সেটা চেষ্টা করছিলেন। তো পরের দিন আমাদেরকে ঐদিনই আমাদেরকে জানানো হলো যে তারা একটা ব্যবস্থা গ্রহণ করবেন। এরকম একটা আশ্বাস দেওয়া হলো। কিন্তু ব্যাপার যেটা ভাই, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির শাহাদাতের পরে এই অন্তর্বর্তীকালীন সরকারই আমাদেরকে বলেছিল যে তিনি ক্ষমতায় থাকতে থাকতেই এর বিচার কাজ যেটা সেটা ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে এবং অনেকাংশে বিচারটা শেষও করে দিয়ে যাবেন। এবং তারা আমাদেরকে অনেক ধরনের রেকর্ডের কথা বলতেছিলেন যে অমুক বিচার এই কার্য দিবসের মধ্যে হয়েছে। যার কারণে এগুলো নিয়ে কোনো টেনশন নাই। তো যার কারণে আমরা চিন্তা করেছিলাম যে এই সরকার তো আমাদের সরকার। মানে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া সরকার। যার কারণে এই সরকারের প্রতি আমাদের প্রচন্ড বিশ্বাস ছিল যে হয়তো তিনি এই ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করবেন। কিন্তু পরক্ষণে আমরা যেটা দেখতে পেয়েছি যে পুরো চার্জশিট সহ শাহাদাত পরবর্তী প্রত্যেকটা ঘটনায় আমাদেরকে প্রচন্ড রূপে অসহযোগিতা করা হয়েছে এবং আ চার্জশিটের ভিতরে যাদেরকে নিয়ে আসা হয়েছে এই মামলার খুনের সাথে তারা কিভাবে সম্পৃক্ত বা কে কোথা থেকে আসলো এই ধরনের কোনো যোগসূত্র নাই। মানে ব্রিজিং এর যে ব্যাপার এইটা এটার মধ্যে নাই। তো আমাদের কাছে মনে হয়েছে যে এই চার্জশিট দাখিল যদি গ্রহণ করা হয়, তাহলে প্রকৃত খুনি যারা মানে এই খুনের পিছনে যারা ছিল, তাদেরকে কোনোভাবেই উদ্ঘাটন করা সম্ভব হবে না এবং এখন পর্যন্ত যারা খুনিদেরকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে লালন-পালন করছে, তাদেরকেও কোনোভাবেই সামনে নিয়ে আসা সম্ভব হবে না। তো পরবর্তীতে আমরা হচ্ছে এটাতে নারাজি দিয়েছিলাম। পরে এটা সিআইডি তত্ত্বাবধানে চলে যায় এবং সিআইডি জায়গা থেকে তারা এই প্রতিনিয়ত সময় বাড়িয়েই যাচ্ছিল। তো আমাদের কাছে মনে হয়েছে যে এই হত্যাকাণ্ডের ব্যাপারটিও একটা মিস্টেরিয়াস কেস হতে চলেছে। কিন্তু বাংলাদেশে আসলে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে মিস্টেরিয়াস কেস হতে দেয়া যাবে না। এজন্য আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছিলাম যাতে জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার যে তদন্ত সেটা নিশ্চিত করা হয় এবং আমরা বিগত ১ সপ্তাহ ধরে মানে ১ সপ্তাহের অনেক বেশি সময় মানে প্রায় ১০ দিন ধরে আমরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে যাচ্ছিলাম যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। শহীদ ওসমান হাদির আ স্ত্রী দেখা করতে চান। তার সন্তান প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চান এবং যাতে এটার একটা সুষ্ঠু তদন্ত হয়।
সেই ব্যাপারটায় তারা একটা আশ্বাস চান। কিন্তু কোনোভাবেই আমরা তার কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম না। যতগুলো ওয়ে অবলম্বন করা যায় আমরা চেষ্টা করেছি। কিন্তু কোনোভাবেই পাচ্ছিলাম না। পরে আমরা মধুর ক্যান্টিনের সামনে একটা সংবাদ সম্মেলনও করেছি এবং সেখানেও বলেছি যে প্রধান উপদেষ্টার অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে আমাদেরকে কার কাছে যেতে হবে আপনারা একটু বলেন। কারণ আমরা মনে করছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার উনি যদি এটার তদন্তভার জাতিসংঘের কাছে আ না দিয়ে যান তাহলে যে এই জিনিসটা হবে পরবর্তী ক্ষমতায় যারা আসবেন এই রাজনৈতিক দলগুলো তো আসলে নিজস্ব যেই মতাদর্শ বা নিজস্ব যেই মানে অতীত দিনের যদি রাজনৈতিক হিসাব মিলাই তাহলে খুব একটা আশা রাখা যায় না কোন দলের উপরই। আর সেই জায়গা থেকে মূলত আমরা চাচ্ছিলাম যাতে অতি দ্রুত যেহেতু আমাদের হাতে একদম সময়ও নাই। উনি চলে যাওয়ার পর তো এই দাবিটা আমাদের করবারও হয়তো অনেক ক্ষেত্রে সম্ভব হবে না। সবকিছু বিবেচনা করে মূলত স্বল্প কিছু মানুষ নিয়ে আমরা অবস্থান করতেছিলাম এবং আমরা তাদেরকে বলেছিলাম যে, "আপনারা একটু অতি দ্রুত এই ব্যাপারটার সমাধানের চেষ্টা করেন।" তো তাদের পক্ষ থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে। তো আমরা বলেছিলাম যে, "আপনারা একটু নির্দিষ্ট করে যদি আমাদেরকে বলেন যে, ঠিক এই তারিখে আমরা হচ্ছে জাতিসংঘের কাছে চিঠি হস্তান্তর করব। আ আপনারা একটা বিবৃতি দেন।" কারণ ইতিপূর্বেও তো আপনারা আশ্বাস দিয়েছেন যে, খুনের বিচার করবেন। কিন্তু খুনের বিচার করতে সক্ষম হন নাই আপনারা। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যদি একটু লিখিতভাবে আরকি আপনারা পোস্ট করে দেন যে, আপনারা ৮ তারিখই হচ্ছে মানে ওনারা এখন যেটা আরকি এই হামলার পরে যেটা বিবৃতি দিল যে, ৮ তারিখে তারা হচ্ছে একটা চিঠি প্রেরণ করবে। তো এই ধরনের আমরা একটা করছিলাম। তাদের কাছে দাবি করেছিলাম যে, "আপনারা একটা নির্দিষ্ট তারিখের কথা বলেন। তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের মতো করে চলে যাব।" তো উনারা আমাদেরকে তারিখ জানাচ্ছিল না। তো আমরা খুবই শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। ঠিক জুমার নামাজের কিছুক্ষণ আগে ওইখানে আরকি পে স্কেল এর দাবিতে একটা গ্রুপের একটা কর্মসূচি ছিল যমুনা ঘেরাওয়ে। তো তাদের সাথে আমাদের একদম নির্দিষ্ট দূরত্ব বজায় ছিল। মানে তারা কোনভাবেই আমাদের কাছাকাছি ছিল না এবং আমি দাঁড়িয়ে তাদেরকে আমাদের জায়গা থেকে সরে যাওয়ার জন্য বলা হলে, যাতে আমাদের আশেপাশে না আসে পে স্কেলের দাবিতে যারা যমুনা ঘেরাওয়ের উদ্দেশ্যে এসেছে। তো তারা আমাদের কথা মতো তারা আমাদের একদম কোনভাবেই ধারে কাছে আসে নাই। এমনকি পুলিশ যখন তাদের উপরে আক্রমণ করেছে, তখন পর্যন্ত তারা আমাদের পুরো যেই জায়গাটা আমরা বসেছি সেই জায়গাটা এড়িয়ে অন্য পাশ থেকে চলে যাচ্ছে। মানে পুলিশ তাকে মারতেছে। এরপরেও সে আমাদের কাছাকাছি আসতেছে না। মানে সেও চাচ্ছে যাতে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা হয়। তো পরক্ষণে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা ঠিক গোল হয়ে যেখানে বসছি, ঠিক তার মাঝখানে পুলিশ একটা টিয়ার শেল নিক্ষেপ করল। সাথে, সাথে আমাদের ৫ ভাই আহত হলেন। তো এরপরে দেখবেন যে আমি ব্যারিকেডের উপরে উঠে মাসুদ ভাই বলে ডাকতেছিলাম যে, "আপনারা কেন এই ধরনের কাজ করতেছেন? আমি তো এটা নিয়ন্ত্রণ করতে পারব না যদি আপনারা এই শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে টিয়ার শেল নিক্ষেপ করেন।" এরপরেও সবাইকে ধৈর্য ধারণ করে বসবার জন্য অনুরোধ করছি যাতে কেউ উঠে না যায়, বিশৃঙ্খলা তৈরি না হয়। কারণ নির্বাচন কেন্দ্রিক আমরা আশঙ্কা করছিলাম যে কোন একটা দল একটা স্যাবোটেজ করবার চেষ্টা করতে পারে। যার কারণে আমাদের জায়গা থেকে আমরা খুবই শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করতেছিলাম। তো শহীদ ওসমান হাদির যিনি ওয়াইফ, তিনি আবার হচ্ছে অফিসার্স কোয়ার্টারের যে গেইট, ওইটা দিয়ে হচ্ছে যমুনার দিকে প্রবেশ করতেছিলেন। ওইখানে কোন মেয়ে ছিল না। যমুনার সামনে আমাদের ৫-৭ জন ভাই ছিলেন। কোন মেয়ে ছিল না। তো এইজন্য আমরা হচ্ছে শান্তা এবং জুমা এদের ২ জনকে ওইখানে পাঠানোর জন্য ওই পাঠানোর জন্য আরকি ওরা ভিতরেই ছিল। তো ওদেরকে আবার পাঠাইলাম যাতে ওইখানে অন্তত ভাবির সাথে কারণ ভাবি তো জানেন যে প্রচন্ড পর্দানশীল মানুষ। তো তিনি তো আসলে জনসম্মুখে ওইভাবে আসেন না। তো সেই ক্ষেত্রে তাকে যাতে একটু ওরা গিয়ে একটা নির্দিষ্ট সেইফ এর ব্যবস্থা করে। তো ওদেরকে কোনভাবেই ঢুকতে দেওয়া হচ্ছিল না। তো ওদের গায়ে-টায়ে হাত দেয়া হচ্ছিল। তো আমি মাইকে বারবার বলতেছিলাম যে, "আপনারা ওদেরকে ঢুকতে দেন প্লিজ। আ আমরা ৫ মিনিট সময় দিলাম নয়তো কিন্তু আমরা ঢুকে যাবো আরকি।" এই ধরনের আল্টিমেটাম দিচ্ছিলাম বারবার যাতে হচ্ছে ওরা এই ব্যাপারটাকে যেমন আমরা এখানে ৫ মিনিট বলছি কিন্তু ৫ মিনিট পরে কিন্তু ঢুকি নাই। আবার বলছি, আবার ৫ মিনিট দিলাম, আবার ১০ মিনিট দিলাম। এভাবে করে, করে আমরা হচ্ছে একটু সময় নিজেরাও ক্ষেপণ করার চেষ্টা করতেছিলাম যাতে কোন ধরনের ঝামেলা না হয়। কিন্তু পরবর্তীতে ওরা যে জিনিসটা করল, ওরা হচ্ছে ভেতরে যারা ছিল ওদেরকেও আমাদের কাছে আসতে দিচ্ছিল না। আবার আমাদেরকেও ওদের কাছে যাইতে দিতেছিল না। তো ওরা কোন অবস্থায় আছে, কিভাবে আছে আমরা বাইরে থেকে জানতে পারতেছিলাম না। তো পরবর্তীতে ওরা কি করল? আমাদের সামনে এনে জুমা, শান্তা এদেরকে মারধর করা শুরু করল। মানে আমরা দেখতেছি ব্যারিকেডের এই পাশে বসে আমরা দেখতেছি যে শান্তা জুমাকে মারতেছে। জুবা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য। জুবাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করতেছে, পিটাইতেছে। এখন আপনি বলেন যে আমাদের জায়গা থেকে মানে আমরা তো শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। আমাদের সামনে আমাদের ভাই-বোনদেরকে মারতেছে। এরপরেও আমি বলতেছি যে, "ভাইয়েরা আপনারা সবাই শান্তপূর্ণভাবে
অবস্থান করেন, কোনোভাবেই ঝামেলা করা যাবে না, আমরা দেখতেছি। কিন্তু যখন একজন মানুষ দেখবে যে তার বোনকে মারতেছে, তার ভাইকে রাস্তায় ফেলে মারতেছে, তখন কি আসলে ওইটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা আমাদেরকে বলেন? তখন এপাশ থেকে মানুষ হচ্ছে পুরো ব্যারিকেড ভেঙে এরপরে হচ্ছে আরকি পুলিশের দ্বারা গেছে। যমুনা কিন্তু ওখান থেকে অনেক দূরে। ইন্টারকন্টিনেন্টাল থেকে যমুনা কিন্তু অনেক দূরে। তো এরপরেও দেখবেন যে আমি ওই যে পুলিশের যে জল কামানের যেই গাড়িটা, ওটার উপরে উঠে সবাইকে শান্ত করবার জন্য বলতেছিলাম। তো সেক্ষেত্রে আমাকে একজন পুলিশ কর্মকর্তাই অনুরোধ করেছেন যে, "আপনি একটু কাইন্ডলি যদি হচ্ছে জল কামানের এই উপরে উঠে যদি সবাইকে একটু শান্ত করতে বলেন, তাহলে হয়তো তারা শান্ত হবে।" কিন্তু ওরা যেই কাজটা করেছে সেটা হচ্ছে আমি উপরে উঠেছি কিন্তু ওরা হচ্ছে মুহুর্মুহু টিয়ার শেল এবং হচ্ছে আপনার সাউন্ড গ্রেনেড, এরপরে হচ্ছে আপনার ওই জল কামান দিয়ে ওরা পানি ছুড়ছিল। তো ওরা পুরো জায়গাটাকে একদম আমি বলছি যে, "আমাকে একবার সামনে যাইতে দেন। এরা কেউ কোনোভাবেই আমাকে ওভারটেক করে সামনে যাবে না।" এই ধরনের আপনাদেরকে নিশ্চয়তা দিলাম। তো ওরা তো আমার কোনো কথাই শুনল না। উল্টো পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরও কোনো কথা ওরা শুনতেছিল না, পুলিশ সদস্যরা। তারা তাদের ঊর্ধ্বতন অফিসারের কোনো কথার দিকে ভ্রূক্ষেপ না করে তারা এলোপাতাড়ি সাউন্ড গ্রেনেড, এরপরে হচ্ছে আপনার টিয়ার শেল, জল কামান থেকে পানি এগুলা ছুড়তেছিল। তো এমত অবস্থায় আমি যাতে ওরা এটা না করে একদম মাঝখানে এসে বসে গেছি। যে প্লিজ আপনারা শান্ত হন। কোনোভাবেই এই কাজ করা যাবে না। প্রয়োজনে আমাকে মেরে ফেলেন। কিন্তু আমার আজকে ওসমান হাদির হত্যার বিচারের জন্য একটা সুষ্ঠু তদন্তের জন্য যারা আসছে তাদেরকে আপনারা কোনোভাবেই আঘাত করতে পারবেন না। তো পরবর্তীতে আমাকে ওই অবস্থায় দেখে আমাদের ইনকিলাব মঞ্চ এবং আমাদেরকে যারা ভালোবাসে তারা সবাই মিলে এসে আমাকে ঘিরে ধরেছে, যাতে আমার কিছু না হয়। তো এমত অবস্থায় একজন ইসের পুলিশের সদস্য তিনি একবার হচ্ছে আমার দিকে একদম করে তাক করে আরকি ওটা কি ছিল আমি আসলে জানি না। তো আমি ওটা দেখিও নাই। পরবর্তীতে আমি ভিডিওতে দেখলাম যে জুমা পিছন থেকে তাকে জড়ায় ধরে বলতেছে, "ভাই প্লিজ মাইরেন না।" তো এরপরে জুমাকে ধাক্কা দিয়ে ফালাই দিয়ে এরপরে উনি ওই পাশে গিয়ে ঠিক আমাকে লক্ষ্য করে মারল। আমার ঠিক পায়ের উপরে এসে ওইটা বিস্ফোরিত হলো। তো ওই সময় যেই ব্যাপারটা ঘটছে আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে কি ঘটতেছে। মানে আমি দেখতেছি যে আমার পুরো পা রক্তে ভিজে গেছে এবং প্রচুর আরকি যেখানে আরকি আমার ক্ষত হয়েছে সেই ক্ষতটা প্রচন্ড গভীর ক্ষত। তো যার কারণে বুঝতে পারতেছিলাম না যে ভিতরে আসলে কি ঢুকছে। তো তখন আরকি আমার হাতের যে ফোন সেটা অলরেডি জল কামানের যে পানি সেটা ভিজে গেছে। তো পরবর্তীতে আমাদের একজন কর্মীকে দিলাম এবং বললাম যে, "তুমি একটু স্ট্যাটাস দাও যে হচ্ছে জাবের ভাই আহত হইছেন এবং হচ্ছে জুমা এবং শান্তাকেও পালানো হইছে আ পুলিশের বুট দিয়ে।" তো পরবর্তীতে উনি স্ট্যাটাস দিলেন। তো এই যে আপনার হচ্ছে সময়কালটা, এই পুরো সময়কালটা আমরা বারংবার বলতেছিলাম যে কোনভাবেই যাতে আপনি চিন্তা করেন ৫ জন আহত নিয়ে বইসে আছি। এরপরেও পুলিশের বিরুদ্ধে আমরা কোন অ্যাকশন এ যাচ্ছি না। মানে আমাদের জায়গা থেকে। আমরা চুপচাপ বসে আছি। এরপরে জুমার নামাজ পড়ছি আমরা ওইখানে শান্তিপূর্ণভাবে। যাতে কোন ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। তো আমাদের কাছে মনে হয়েছে যে পুলিশের যেই পেশাদারিত্ব, এই পেশাদারিত্বের একদমই কোন ধরনের আরকি আমরা দেখতে পাইনি। আমাদের কাছে মনে হয়েছে যে তারা আমাদেরকে মারবার জন্যই এসেছে। আমাদেরকে যে বিক্ষিপ্ত করে দেয় এই ধরনের আচরণ তাদের মাধ্যমে আমরা দেখতে পাইনি। আপনি দেখেন যে বাসের মধ্য থেকে নামাইয়া পিটাইতেছে, রিক্সায় যাচ্ছে তাদেরকে পিটাইতেছে, মসজিদের ভিতরে চলে গেছে তাদেরকে পিটাইতেছে। এরপরে হচ্ছে আপনার ওই জন্য ফুটে উঠেছে। মানে যারে যেখানে পাচ্ছে সব জায়গায় পিটিয়ে দিচ্ছে। আমার কথা হচ্ছে যমুনার সামনে হচ্ছে ধরেন ১৪৪ ধারা। বুঝলাম। যমুনার সামনে ১৪৪ ধারা ওইখানে কোনো অবস্থান করা যাবে না। শাহবাগে যাদেরকে আহত করলো ১০০ র অধিক, ওইখানে কিসের ১৪৪ ধারা? আমি এটা আপনাদের মাধ্যমে জানতে চাই। আবার ধরেন ইন্টারকন্টিনেন্টাল এর সামনে যেখানে আমাদের ভাইদেরকে সাউন্ড গ্রেনেড মেরে এবং রাবার বুলেট নিক্ষেপ করে যে আহত করা হইল, এইখানে আসলে ১৪৪ ধারা কোথায়? আর আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে মানে আমরা গেলে হচ্ছে ১৪৪ ধারা। কিন্তু এর বাইরে অন্যান্য যারা যাচ্ছে তাদেরকে ওয়েলকাম করে নিয়ে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে আসলে ১৪৪ ধারা মনে হয় কাজ করে না। এবং সবথেকে দেখেন আমাদের এই পর্যন্ত আমাদের ইনকিলাব মঞ্চ থেকে আমরা হচ্ছে এখন পর্যন্ত ১৫০ টা বা ১৫২ টার মতো প্রোগ্রাম করেছি। একটা প্রোগ্রামে আমাদের কোনো বিশৃঙ্খলার কোনো অভিযোগ নাই। তো হঠাৎ করে তো আমাদের বিশৃঙ্খল হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা খুবই সুশৃঙ্খলভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করি। এমনকি আপনি ভাবেন যে
আমাদের যদি নির্বাচন বানচাল বা এই ধরনের কোনো উদ্দেশ্য থাকতো, তাহলে আমার পায়ে গুলি লাগছে কিনা সেইটা আমি নিশ্চিত না। আমি স্ট্যাটাস দিতেছি যে নির্বাচন হইতে হবে এবং সেটা ১২ তারিখেই হইতে হবে। হ্যাঁ, আমরা মানে ওটা আমাদের খুবই আমাদের যেই জি, অবস্থা। আমরা সোশ্যাল মিডিয়া আপনাদের যে আপডেট গুলো এটি খুবই চমৎকার হয়েছে। আমি জানি যে অনেক রাত আপনার, তারপরেও আপনাকে একটু আটকে রাখতে হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়া আপনি যে কথাগুলো বললেন এগুলো আমরা সার্বক্ষণিক দেখতেছি যে আপনারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছেন, সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু ফ্যাসিজমের যে চরিত্রটা আমরা আগেও দেখেছি, এখনো একই অবস্থা দেখছি এবং আমরা এর আগেও পুলিশের দেখেছি যে ব্যা পুলিশের কোনো আরকি মন মানসিকতা বা তাদের যেই আক্রোশ, আমাদের কাছে মনে হয়েছে যে জুলাইয়ের সেই পুলিশ যারা হচ্ছে আমাদের ভাইদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, সেই পুলিশের ভিতরে যেই প্রবণতা দেখতে পেয়েছি, এই পুলিশের ভিতরে আমরা সেইম প্রবণতা দেখতে পেয়েছি। কারণ এটা আমাদের জন্য এত অত্যন্ত বড় হাস্যকর। আন্দোলনের পরেও তো জাবের ভাই আমাদেরকে বলতেই হয় পুলিশের তো আসলে আল্টিমেটলি কোনো পরিবর্তন হয়নি। হয়তো ২-১ জন ঊর্ধ্বতন আচ্ছা, কর্তৃপক্ষ পালায়ে গিয়েছে, সেখানে রিপ্লেসমেন্ট করা হয়েছে। জি, জাবের ভাই। ১.৫ বছর আগে পুলিশের ৫০,০০০ সদস্য যারা সরাসরি জুলাই ছাত্র হত্যা এবং ছাত্রদেরকে আহত করবার ক্ষেত্রে যাদের ভূমিকা ছিল, ৫০,০০০ পরবর্তী সময়ে চাকরিতে আর জয়েন করে নাই। অনুপস্থিতির সংখ্যা। এখন সেই অনুপস্থিতির সংখ্যা হচ্ছে ২০,০০০। তার মানে হচ্ছে বাকি ৩০,০০০ আবার পুলিশে জয়েন করেছে। সবাইকে ফিরিয়ে আনা হয়েছে। জি। আপনারা এটা নিয়ে কি কোনো মামলা বা কোনো কিছু করেছেন কিনা ইতিমধ্যে? না, এখন পর্যন্ত আমরা কোন ধরনের মামলা দায়ের করি নাই। কারণ হচ্ছে যারা মেরেছে আসলে তাদের কাছে আসলে বিচার দেয়ার কিছু নাই। না, মানে বিচারটা আমাদের কাছে আপনারা মনে আদালতে মামলা করতে পারেন। আদালতে পুলিশের যে এই যে এক্টিভিটিস হয় এবং ২৪শে জুলাইয়ের যে আপনার যে আন্দোলনের সময় পুলিশের যে ভূমিকা, এই ভূমিকাটাকেই আপনারা ন্যারেট করে এবং আপনি যে বিষয়টি বললেন যে পুলিশটা পালিয়ে গিয়েছিল তাদের অপকর্মের ভয়তে, তাদেরকে আবার ফেরত আনা হয়েছে বলেই আদারওয়াইজ যে ৫০,০০০ পালিয়ে গেল তাদের মধ্যে কিভাবে এখন সংখ্যা কমে গেল। তো এইটার জন্যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেহেতু বিচার বিভাগকে আলাদা করার জন্যে সরকার অনেকদিন ধরে চেষ্টা করছে, অলরেডি ঘোষণা এসেছে। সো আপনারা কি এখন আদালতের কাছে এইটার বিষয়ে বিচার চেতে পারেন কিনা? হ্যাঁ, আমরা ইনকিলাব মঞ্চের পুরো টিম এখন তো একটু বিক্ষিপ্ত অবস্থায় আমরা আছি। তো আগামীকাল হয়তো আমরা পুরো টিম বসবো এবং এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিবো। তো আমার কাছে মনে হলো আপনাকে আরেকটা বিষয় জানাই। সেটা হচ্ছে যখন পুলিশ সদস্যরা আমাদের উপরে হামলা করেছে, তো অধিকাংশ পুলিশ সদস্যের কোনো নেম প্লেট ছিল না। তারা নেম প্লেটটা খুলে রেখেছিল এবং আ অনেকেই হচ্ছে মাস্ক পড়েছিল, যাতে তাদেরকে পরবর্তীতে আইডেন্টিফাই করা না যায়। তো এই পুরো ব্যাপারটাকেই আমরা মূলত সন্দেহের চোখে দেখছি যে এই পুলিশ সদস্য আসলে কারা? হ্যাঁ, তারা যদি তাদের এই পেশাদারিত্ব পালন করে তাহলে তাদেরকে তো ঢেকে থাকবার কোনো কারণ নাই। আমাদের কাছে মনে হয়েছে তারা এই পুরো কাজটাই intentionally করেছে এবং তাদের মধ্যেই কোনো একটা পক্ষ হয়তো আগামী ১২ তারিখে নির্বাচন হয় সেটা চাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ জাবের ভাই। আমরা আরেকটু ছোট যেহেতু আপনাকে পেয়েছি আমরা ২-১ টা বিষয় একটু কুইকলি জেনে নিতে চাই। সবচেয়ে ১ম এ আগে আপনার স্বাস্থ্যের কি অবস্থা বর্তমানে? এবং আমরা দেখেছি অনলাইনে ঝুমা আপা এবং আপনি সহ এবং অনেকেই আপনাদের আম্মার সেখানে ভালো আহত হয়েছেন। আমরা দেখেছি রনি ভাই সেখানে ভালো আহত হয়েছেন। উনারা হাত-পা খুলে দিয়ে মেলে দিয়ে দাঁড়ায় ছিলেন যে আমাদেরকে মেরে ফেলো। বাট আমাদের নেতাকর্মীর জন্য কোনো কিছু হয় না। আমাদের যারা সমর্থক বিশেষ করে ইনকলাব মঞ্চের সদস্যদের জন্য কোনো কিছু না হয়। এজন্য আপনারা সবাই চেষ্টা করেছেন এবং আপনারা সবাই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং নিউজগুলাতে যে আপনারা প্রচন্ডভাবে আহত হয়েছেন। আপনাদের সর্বশেষ শারীরিক অবস্থা কার কেমন একটু যদি বলেন আমাদেরকে? আ হসপিটালে হচ্ছে আমি গিয়েছিলাম। তো ওখানে হচ্ছে মহিউদ্দিন, রনি ভাই সহ আরো ২ জন ছিলেন। তো তাদেরকে আমি দেখে এসেছি। তাদের আসলে মহিউদ্দিন যিনি রনিফে আছেন তিনি এখন পর্যন্ত তার ঘাড় নাড়াতে পারছেন না। আ বিছানায় কাতরাচ্ছেন এবং আরেকজনের মাথায় ৫ টা সেলাই লেগেছে। এরকমের হসপিটাল গুলোতে দেখে এসেছি। এরপরে দেখবেন যে হচ্ছে একজন টুপি পরা যেই মাদ্রাসার ছাত্র উনি আবার পাশাপাশি আ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেই কলেজটা রয়েছে সেখানে উনি মাস্টার্সে পড়ছেন। তো উনাকে এলোপাথাড়ি পিটানো হয়েছে। তো তাকেও গিয়ে আমরা দেখে এসেছি। এরপরে আরেকটাতে দেখবেন যে তাহসিন নামের একটা ছেলে, যাকে পিটিয়ে রাস্তায় ফেলে রাখা হয়েছিল। পরবর্তীতে সাংবাদিকরা তাকে হচ্ছে একটা মসজিদের ভিতরে নিয়ে যায়। তো ওদেরকে আমি আপাতত আজকের মতো আরকি দেখে আসছি। কারণ একেকজন তো একেক জায়গায় থাকে। সবার কাছে আমি পৌঁছাইতে পারি নাই।
তো সবার অবস্থাই খুবই আর কি বাজে। যেমন হচ্ছে ওরা ওই সময় তাৎক্ষণিক ওদের আঘাতের পরিমাণ বা ব্যথা এগুলো হচ্ছে ফিল না করলেও এখন আস্তে আস্তে হচ্ছে ওরা এই ব্যাপারটা ফিল করতেছে, ব্যথা আস্তে আস্তে বাড়তেছে। তো ইনশাল্লাহ আমাদেরকে আসলে কোনো ব্যথা বা গুলি এগুলো দিয়ে আসলে জুলাইয়ের পরে আমাদেরকে মুখ বন্ধ রাখা বা আমাদের যে লড়াই সেটাকে থামিয়ে রাখা এটা আসলে সম্ভব হবে না। আমরা দেখবেন আজকেও যারা আহত হয়েছে এর মধ্যে ২০ জন মিলে আজকেও আমরা জাস্টিস ফর হাদির জন্য আমরা ফেসবুকে ভিডিও দিয়েছি সবাই মিলে, এবং হয়তো ২-১ দিনের মধ্যেই আমরা আবার ক্যাম্পেইনে বের হব এবং জাস্টিস ফর হাদির কথা বলব। ভাই আমরা এটার ব্যাপারে খুবই কমিটেড, কারণ এখানে শুধু শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা জড়িত না। শহীদ ওসমান হাদি কে ছিলেন বা তার লড়াইটা কি ছিল এটা পুরোপুরিভাবেই জড়িত। তো সুতরাং সেই ক্ষেত্রে আহ, আমাদের কাছে মনে হয় বাংলাদেশের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লড়াই থেকে আমাদের পিছপা হলে চলবে না। আমি একটু ছোট আরেকটু বিষয় একটু জেনে নিই, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের যে সরকার, এটি তো ২৪-এর আন্দোলনের সরকার। আমার আপনি যদি একটু আমাদেরকে আরেকটু আপডেট করেন যে ডক্টর ইউনূস বিষয়টি কি জানেন কিনা, বা ওনাকে জানিয়ে এই ধরনের অ্যাকশনে যাওয়া হলো কিনা, যদি জানিয়ে না জানিয়ে যাওয়া হয়ে থাকে এইটার ব্যাপারে উনি কোনো ইনিশিয়েটিভ নিবে কিনা, এরকম কোনো যোগাযোগের কোনো সুযোগ পেয়েছেন কিনা? আমাদের কাছে মনে হয়েছে যেটা সেটা হচ্ছে যখন থেকে আমরা তার সাথে যোগাযোগ করবার চেষ্টা করছি, তখন থেকেই মূলত তাকে আসলে কোনোভাবেই রিচ করা যায় না। এমনকি দেখবেন আপনারা যে তার যেই স্ট্যাটাস গুলো এর বাইরে কিন্তু তাকে আর দেখা যাচ্ছে না। যেমন আজকে একটা ভিডিও দেখলাম, সেটাও হচ্ছে সম্ভবত ওই জুলাইয়ের গণভোটের জন্য আগে ধারণ করা আরকি। এমনটাই আমাদের কাছে মনে হয়েছে। তো আমরা আশঙ্কা করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গৃহবন্দী কিনা আরকি। এটা আমরা এখন পর্যন্ত জানি না। হতে পারে, এটা অসম্ভব কিছু না। তো আমরা অনুরোধ করব যদি তিনি গৃহবন্দী না হন, তাহলে অন্তত ইলেকশনের আগে উনি যাতে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইলেকশন নিয়ে, এটা আমরা অবশ্যই প্রত্যাশা করব, এবং শহীদ ওসমান হাদির ব্যাপারে ওনার যে অবস্থান এটা উনি ইনশাআল্লাহ স্পষ্ট করবেন। তো এটা আমাদের একান্তই দাবি, কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনূস যদি গৃহবন্দী থাকেন এবং এই অবস্থায় যদি ইলেকশন হয়, সেটা আসলে বাংলাদেশের জন্য সুখকর কোনো নির্বাচন হবে না। এমনটাই আমাদের কাছে মনে হয়। তো সেই ক্ষেত্রে তার একটু মিডিয়ার সামনে এসে কথা বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ। আমরা জাবের ভাই, আমরা প্রায় বিরতির কাছাকাছি। আমাদের সাথে আপনার ইনকলাব মঞ্চ ইউকের যারা, আপনি জানেন যে ইনকলাব মঞ্চ ইউকের যারা এখানে কাজ করেন, তারা তাদের সমস্ত ব্যস্ততা ফেলেও, আপনি জানেন আমরা প্রায় ১৭টা শহর প্রতিবাদ আপনাদের সাথে সমন্বিতভাবে শহরে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। ইভেন গতকালকে ইনকলাব মঞ্চ ইউকে বাংলাদেশ হাই কমিশনে তারা স্মারকলিপি দিয়ে এসেছেন, এবং তারা সেখানে প্রতিবাদ করেছেন, এবং ইভেন তাদের বিভিন্ন শহর থেকে, সেই সুদূর ব্রিস্টল, আপনি হয়তো এখানে আসলে জানবেন যে অনেক দূরে, সেখান থেকে ভাইরা তাদের গাড়ি নিয়ে চলে এসেছেন এই হাই কমিশনে প্রতিবাদ শরিক হওয়ার জন্য। আমাদের সাথে দুজন মেহমান আছেন যারা ইনকলাব মঞ্চের খুবই ওতপ্রোতভাবে জড়িত, বাংলাদেশের সমস্ত বিষয়গুলো তারা দেখেন এবং এখানেও তারা সমস্ত অ্যাক্টিভিটিস গুলোর সাথে অ্যাক্টিভ থাকেন। তার মধ্যে আমাদের সাথে যে দুই ভাই আছেন, বিশেষ করে আমাদের বেলাল ভাই, বেলাল হোসেন ভাই, উনি একজন সিনিয়র সিটিজেন, এই দেশে বহু বছর ধরে আছেন। ভাই আপনাকে একটু কিছু বিষয়ে জানতে চাবেন। শুধু ভাই জাবের, থ্যাংক ইউ ভেরি মাচ তুমি আসার কারণে, এবং আমরা আমরা অত্যন্ত মানে ব্যথিত তোমার সাথে যে তোমাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে। তো মূল ঘটনাটা হলো যে আমরা তোমাকে একটা প্রশ্ন করতে চাই যে এই সার্বিক পরিস্থিতি নিয়ে দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনের আগে আরেকটা অঙ্গীকার করা যায় কিনা, যে হাদির মেসেজ এবং হাদির হত্যার জন্য তারা কি ভাবনা করেন, জনগণের কাছে ভোটের যাওয়ার আগে একবার চূড়ান্ত মুহূর্তে তাদের অঙ্গীকারটা নেওয়া যায় কিনা, এটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ। ডাক্তার, নাকিব ভাই, আপনার কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে একসাথে হাদি ভাই, জাবের ভাই উত্তর দিয়ে দিবেন। ইনকিলাব মঞ্চ ইউকে, আমরা পরবর্তী ঘোষণার অপেক্ষায় আছি। তো আমরা আপডেটেড থাকবো এই বিষয়ে, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ। জাবের ভাই, এই কোশ্চেনের পাশাপাশি আপনি যদি ইনকলাব মঞ্চের যে ভবিষ্যৎ পরিকল্পনা, যেটা আমাদের ডাক্তার নাকিব ভাই মেনশন করলেন, আপনি যদি ওইটাকে একটু রিলেট করেন, যেটা বেলাল ভাই বলেছেন, এটার একটু উত্তর দিয়ে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা যদি একটু বলেন। আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের এই যে রাজনৈতিক দলগুলোর কথা ভাই বললেন, আসলে রাজনৈতিক দলগুলোর কাছে ইতিপূর্বেও আমরা গিয়েছি
তো তাদেরকে আমাদের আহ্বানটা জানিয়েছি যে হাদি হত্যার ব্যাপারে আপনাদের অবস্থান কি। তারা ম্যাক্সিমাম হচ্ছে আমাদের মাথায় হাত দিয়ে দোয়া করে দিয়েছেন। তো আমাদের কাছে মনে হয়েছে যে এটা আমাদের একান্তই নিঃসঙ্গ লড়াই। তো এর পরেও যদি আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে যেতে হয় আমরা যাব, কোনো সমস্যা নেই, কিন্তু বিচারটা আমাদের লাগবে, এটা হচ্ছে মেইন জিনিস। তো অনেক অনেক রাজনৈতিক দল আবার আমাদের সাথে দেখাই করেন নাই। আমরা বিভিন্ন সময় শাহাদাতের পরে তাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করেছি, তারা অ্যাপয়েন্টমেন্ট দেন নাই। তো এরপরেও আমরা যাব, যেহেতু বাংলাদেশের রাজনীতির অনেকটাই নিয়ন্ত্রিত হয় তাদের মাধ্যমে। বাংলাদেশের বিশেষ করে সরকার তো সামনে পরিচালনা করবেন তারাই, যারা আর কি রাজনৈতিক দলগুলো রয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে ওসমান হাদি হত্যার বিচারের জন্য যদি আমাদেরকে আবারও যেতে হয়, আমাদের কোনো সমস্যা নেই আমাদের জায়গা থেকে। আর ইনকিলাব মঞ্চের যেটা ভবিষ্যৎ, সেটা হচ্ছে ইনকিলাব মঞ্চ শহীদ ওসমান হাদি থাকা অবস্থায় যেভাবে রাজপথে প্রত্যেকটা অন্যায়, জুলুম, নির্যাতন এর বিরুদ্ধে কথা বলতো, ইনসাফের কথা বলতো, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতো এবং বাংলাদেশের প্রত্যেকটা ঘটনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করে সেটার আলোকে কি করা যায় এই ধরনের একটা সমাধানমূলক আলাপ করতেন। আমরা আমাদের জায়গা থেকে সেই আলাপটা ইনশাল্লাহ জারি রাখবো। আর ইনকিলাব কালচারাল সেন্টারকে বাংলাদেশের আগামী দিনের সাংস্কৃতিক বিপ্লবের জন্য আমরা আস্তে আস্তে ধীরে ধীরে প্রস্তুত করে তুলব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জাবের ভাই। সর্বশেষ আমরা ব্রেকে যাব, তার আগে একটু জানতে চাই যে ইনকিলাব মঞ্চ ইউকেতে যথেষ্ট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে এবং অন্যান্য দেশগুলোতেও আমরা যেটা জানি, বিশ্বব্যাপী ইনকিলাব মঞ্চের বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষজন কাজ করার চেষ্টা করছে। প্রবাসে আমাদের এই অর্গানাইজেশনকে আপনারা কিভাবে দেখছেন, বা আপনাদের কিভাবে কমিউনিকেশন আমাদের সাথে মেনটেন করার জন্য আপনারা প্রিপারেশন আছে? দেখেন, আমরা যেই লড়াইটা করি এটা তো আসলে ভীষণ কঠিন লড়াই। মানে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে আমাদের অনেক কাটা পাড়িয়ে তারপরে হচ্ছে সামনের দিকে অগ্রসর হতে হয়। তো সেই ক্ষেত্রে তারা যখন বিদেশেও বসে আমাদের কথা ভাবেন, আমাদের নিয়ে চিন্তা করেন, তো এই জিনিসগুলো আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করে এবং আমরা মনে করি আমরা দেশের মধ্য থেকে বাংলাদেশকে যতটা ধারণ করি, এর থেকে আমার কাছে মনে হয় যে প্রবাসীরা হয়তো তাদের জায়গা থেকে আমাদের থেকেও অনেক বেশি দেশকে ভালোবাসেন। এটা আমি ফিল করি ব্যক্তিগতভাবে। যে আমার কাছে তো ধরেন একটা জায়গা, মানে আমি ধরেন ঢাকায় বসবাস করলে ঢাকাটা হচ্ছে আমার নিজের জায়গা। এখানে আমি পরিচয় দিই, ধরেন আমার গ্রামের বাড়ি ঝালকাঠি, আমি নিজের পরিচয় দিই হচ্ছে আমি ঝালকাঠির সন্তান। কিন্তু যখন একজন মানুষ বিদেশে যান তখন তিনি তো তার কাছে একটা পরিচয় হয়ে ওঠেন আমি বাংলাদেশী। তো আমার কাছে মনে হয় সেই জায়গা থেকে তারা বাংলাদেশকে ভীষণ ফিল করেন এবং যেহেতু আমরা ইনকিলাব মঞ্চ বাংলাদেশকে নিয়েই কাজ করি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলি, ইনসাফের কথা বলি, সেই ক্ষেত্রে তো তাদের ইনকিলাব মঞ্চ ইউকে তাদের জায়গা থেকে আমাদেরকে ভীষণভাবে সাহায্য সহযোগিতা করছে। এমনকি তারা তাদের জায়গা থেকে, অনেক সময় আমরা ইনস্ট্রাকশন দিতে পারি না, কিন্তু তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করবার জন্য আমাদের এর সঙ্গে সবসময় যোগাযোগ করেন এবং তাদের আর কোনো চেষ্টার ত্রুটি রাখেন না। তো এই জায়গায় আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। আমরা মনে করি যে আমরা একসাথে লড়াই করে বাংলাদেশকে আজ হোক, কয়েকদিন পরে হোক, কয়েক বছর পরে হোক, যেই ইনসাফের বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেটা ইনশাল্লাহ সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। যেটা আমি নিজেও ইনকিলাব মঞ্চের এই 17টা জেলাতে তারা যখন সফর করেছে, আমি তাদেরকে মিডিয়া কাভারেজ দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং আমি দেখেছি যে প্রত্যেকটা জায়গায় তারা ইনকিলাব মঞ্চের সাথে যোগাযোগ না করতে পারাটাকে তারা থামিয়ে রাখে নাই, যে যোগাযোগ করতে পারে নাই বলে তারা তাদের প্রতিবাদকে থামিয়ে রাখে নাই। তারা কোনো একটা প্ল্যাটফর্ম নিয়ে দাঁড়ায় গেছে এবং যখন এখান থেকে ইনকিলাব মঞ্চ ইউকের পক্ষ থেকে একটা টিম গেছে, তারা এত খুশি হয়েছে এবং এত আবেগপ্রবণ হয়ে গেছেন। তারা তাদের নিজেদের সমস্ত প্রচেষ্টাকে ইনকিলাব মঞ্চের সাথে অ্যাসোসিয়েশন করে তারা কাজ করতে চান। তারা ইনকিলাব মঞ্চকে ওন করতে চান। তারা বিশ্বের যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, তারা সেখান থেকে কিভাবে ইনকিলাব মঞ্চের পাশে দাঁড়ানো যায় এটি নিয়ে তারা সবসময় চিন্তা করেন। অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ এই অ্যাকনলেজমেন্ট করার জন্য। এবং আমরা যারা প্রবাসে ইনকিলাব মঞ্চের সাথে যারা কাজ করেন বা যারা চেষ্টা করতেছেন, এটিকে হাদি ভাইয়ের বিচারটা তো হাদি ভাই নিজেই থেকে বলে গেছেন যে উনি তো ওনার বিচারটা আসলে ওই অর্থে চান না। উনি চান যে ইনসাফের প্রতিষ্ঠা, এবং ওনার বিচারটা যেন হয় ইনসাফের প্রতীকী বিচার, যে বিচারটাকে ফলো করবে বাংলাদেশের ভবিষ্যৎ, যেখানে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে এবং কোন ধরনের এই ধরনের অপমৃত্যু, হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে হবে। এটিই ছিল হাদি ভাইয়ের মূল লক্ষ্য এবং
সেটি যেন বাস্তবায়ন হয়। আপনাদের সাথে প্রবাসীরা যারা আছেন আমি বিশ্বাস করি তারা একভূত হবেন, আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, আপনাদের যে কোনো দরকারে আপনারা তাদেরকে পাশে পাবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্যে। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুন। সে পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন দেশের কথা অনুষ্ঠানে। আমরা আজকে ওসমান হাদির পরিবার কি ন্যায় বিচার পাবে কিনা এরকম একটি প্রোগ্রামে হাজির হয়েছি এবং আমরা বাংলাদেশে এখন ওসমান হাদির যে সংগঠন ইনকিলাব মঞ্চ, যাকে এখন নেতৃত্বের ভূমিকায় আছেন আব্দুল্লাহ জাবের ভাই, উনি আমাদের সাথে জয়েন করেছিলেন অনলাইনে। উনি নিজে আহত, এরপরেও উনি আহতদের খোঁজখবর নিয়ে বেড়াচ্ছেন, ছুটে বেড়াচ্ছেন গভীর রাত পর্যন্ত। এই অবস্থায় উনি আপনাদের সাথে কথা বলার এই সুযোগটাকে কাজে লাগিয়ে উনি এসেছেন এবং আপনাদের সাথে যোগাযোগ করার জন্য এই সব মাধ্যমের এই LB24 এর মাধ্যমে আপনাদেরকে তার মেসেজটি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন।